বাই ডিফল্ট স্ট্যাক ছিল ব্যাংক 1 থেকে, ব্যাংক 1 মেমোরি 8 নম্বর পজিশন থেকে। এখন ব্যাংক ওয়ানটা আপনি আপনার কাজে ইউজ করতে পারবেন। এখন মনে করেন আপনি বাই ডিফল্ট স্ট্যাক রেখে দিয়েছেন ব্যাংক 1 এ, তো ব্যাংক 1 এ স্ট্যাকের মতো মেমোরি পুশ করতেছে আবার পপ করতেছে। ইন দ্য মিন টাইম আপনি ব্যাংক 1 এর মধ্যে আপনি কোড করার সময় কিছু ডাটা রেখে দিয়েছেন। কি হতে পারে, স্ট্যাকে কোনো কিছু পুশ করলেন, আবার ব্যাংক 1 এ আপনি কিছুটা রেখে দিয়েছিলেন, ওই ডাটাটা ওভাররাইট হয়ে স্ট্যাকের ডাটাটা চলে যেতে পারে, এটা হতে পারে। অথবা স্ট্যাকে কোনো কিছু পুশ করে রেখে দিয়েছেন, ওই পজিশনে ভুল করে আপনি আপনার নতুন কোনো ডাটা দিয়ে সেটাকে ওভাররাইট করতে পারেন। এখানে কনফ্লিক্টটা হয়। এই কনফ্লিক্টের সমাধানটা কি, স্ট্যাকটাকে আর ব্যাংক 1 এ রাখবেন না, এটাকে আপনি কই নিয়ে যাবেন, একদম উপরে যে স্ক্র্যাচ প্যাড মেমোরি থাকে ওইখানে আপনি স্ট্যাক পয়েন্টার সেট করে দেবেন, তাহলে স্ট্যাকটা ব্যাংক 1 এ নাই, আপনি সরাই উপরে নিয়ে নিয়েছেন। তখন আপনার ব্যাংক 0, ব্যাংক 1, ব্যাংক 2 ইচ্ছা মতো আপনি ইউজ করেন, স্ট্যাকের সাথে কোনো গ্যাঞ্জাম না করেন। এটাই ছিল মেইন আইডিয়া। এখন কল ইনস্ট্রাকশন এন্ড স্ট্যাক। কল বলতে বোঝাচ্ছে কোনটা সাবরুটিন কল করা। আমরা যখন সি করি, যেটাকে ফাংশন বলি, অ্যাসেম্বলি প্রোগ্রামিংয়ে সেটাকে বলা হয় সাবরুটিন। সাবরুটিনকে কল করবেন, সাবরুটিন কল করার পর সাবরুটিনে চলে যাবে, ওটার আন্ডারে একটা কোডগুলো রান হবে, লাস্টে একটা রিটার্ন ইনস্ট্রাকশন থাকবে, যখন রিটার্নটা পাবে যেখান থেকে কল করছেন আবার সেখানে থেকে কি করতে হবে, ব্যাক করতে হবে। সো আপনি যেহেতু সি এর রেফারেন্স এটা বুঝাই, মনে করেন এটা আপনার মেইন ফাংশন, মেইন অনেকগুলো লাইন ছিল, এই জায়গায় মনে করেন একটা ফাংশন কল করছেন, ফাংশনটার নাম হলো সাম, তারপরে মেইনের আর কিছু লাইন ছিল, কি লাইন আমার জানার দরকার নেই। সাম বলে একটা ফাংশন থাকবে, আপনি আর্গুমেন্ট থাকবে, প্যারামিটার থাকবে। তো সাম যখন লিখবেন সবার লাস্টে একটা কি দিতে হয়, রিটার্ন। রিটার্ন আপনি লেখেন, নাও লেখেন, রিটার্ন অবশ্যই থাকবে, আপনি না লেখেন সেটা বাই ডিফল্ট অ্যাড হয়ে যাবে। যখন রিটার্নটা পাচ্ছেন, যেখান থেকে কল করছেন এক্সিকিউট, সেখানে কি করতে হয়, তাকে ব্যাক করতে হয়, ব্যাক করে আবার নিচে লাইনগুলো তাকে আবার এক্সিকিউট করতে হয়, কিন্তু ম্যান্ডেটরি। কোনো প্রোগ্রামে কিন্তু এক্সিকিউট শুরু হয় মেইন থেকে, সেটা এক্সিকিউট শেষ হবে কোথায় গিয়ে, মেইন গিয়ে। মনে করেন সামের ভিতরে অন্য কোনো ফাংশন কল করছেন, জাম্প করে আবার চলে গেছিলেন, তার ভিতরে আবার একটা কি থাকবে, রিটার্ন থাকবে। যখন এই রিটার্নটা পাবে তাকে এখানে আসতে হবে, এই রিটার্ন যখন পাবে তাকে আবার এই সামের মধ্যে আসতে হবে। সো আপনি জাম্প করে যেখানেই যান, রিটার্ন করে আবার কোথায় আসতে হবে, মেইনের মধ্যে কিন্তু আসতেই হবে। তো এই জায়গায় আপনি স্ট্যাকটা খুবই কাজে দেয়। কেন? কারণ আপনি যখন কোনো একটা কোড রান করতেছেন, ওই কোডটা রেখে দিচ্ছেন কিন্তু রমের মধ্যে, কোডটা রেখে দিচ্ছেন রমের মধ্যে, আপনার কোডের প্রত্যেকটা ইনস্ট্রাকশন রমের কোনো না কোনো একটা বাইট দখল করে আছে, আপনি প্রত্যেকটা বাইটের জন্য কি করে, অ্যাড্রেস ফিক্স করা। সো কি বলছে দেখেন, ইন এডিশন টু ইউজিং দিস স্ট্যাক টু সেভ রেজিস্টার, এটার মানে কি, আপনি যে প্রসেসরটা ইউজ করতেছেন তার মধ্যে অনেকগুলো রেজিস্টার থাকে, আপনি যখন কোড ইনস্ট্রাকশন এক্সিকিউট করেন এই রেজিস্টারগুলো আপনি ইউজ করেন। অলরেডি আপনার অ্যাসেম্বলি শিখে আসছেন, মাইক্রো প্রসেসর কোর্সে অ্যাকুমুলেটর এরকম অনেক রেজিস্টার থাকে, এগুলো বিভিন্ন ভ্যালু আমরা চেক করে রাখি। এখন মনে করেন একটা ইন্টারাপ্ট আছে, ইন্টারাপ্ট মানে কি, সিপিইউ কিছু একটা চালাচ্ছিল, এটাকে থামায় আপনি কি নতুন একটা কাজ দিয়েছি, নতুন কাজটা শেষ করে আপনাকে আবার কি করতে হবে, পুরোনো কাজে ব্যাক করতে হবে। পুরোনো কাজে যখন ব্যাক করবেন, পুরোনো কাজে যে রেজিস্টারগুলো ইউজ করছেন সেই ভ্যালুগুলো তো আবার লাগবে, তাই না? তখন সিপিইউ যেটা করে, যখন কোনো একটা ইন্টারাপ্ট আসে, কারেন্ট যে ভ্যালুগুলো সেগুলোকে স্ট্যাকের মধ্যে পুশ করে দেয়, পুশ করে দিয়ে নতুন যে ইন্টারাপ্টটা আসলো তার কাজটা করে। ইন্টারাপ্টের কাজ যখন শেষ, তাকে আবার প্রিভিয়াস কাজে ব্যাক করতে হবে, তখন সেই স্ট্যাকে যে কোনগুলো করে রাখছে সেগুলো আবার ধরে নিয়ে রেজিস্টারের মধ্যে নিয়ে আসে। মানে স্ট্যাকটা ইউজ করা টেম্পোরারি কোনো কিছু একটা রাখার জন্য। আপনি কোনো একটা কাজ করতেছেন, আপনার রেজিস্টারের পুরো ভ্যালু নিয়ে কাজ করতেছেন, হঠাৎ করে একটা ইন্টারভিউ বলে না বাদ দাও এখন এটা করো, তখন আপনি কী করবেন, আপনি কারেন্ট যে কাজগুলো করতেছেন ভ্যালুগুলো তো রাখতে হবে, তো হারায় যাবে, হারায় যেতে না যায় এই জন্য এই ভ্যালুগুলোকে আমরা কোথায় পুশ করে দিই, স্ট্যাকের মধ্যে পুশ করে দিই। তারপর যে ইন্টারাপ্ট এসে বলো না এটা করো এখন, ওইটা শেষ করার পর আপনাকে আবার কী করতে হবে, আগের কাজে ব্যাক করতে হবে। আগের কাজে ব্যাক করতে হলে কিন্তু আবার ওই আগের ভ্যালুগুলো আপনার লাগবে, তখন স্ট্যাক থেকে আমরা সেটা কী করে পপ করে রেজিস্টারের মধ্যে নিয়ে আসে। তো এটাই বুঝাইছে যে রেজিস্টারগুলো আমার দরকার, এগুলো আমরা সেভ করতে পারি স্ট্যাকের মধ্যে। অথবা
আরেকটা কাজেও স্ট্যাক ইউজ হয়, আপনি যে কল ইনস্ট্রাকশনটা লিখে রাখছেন কোডের মধ্যে, ওই কলের লাইনের যে লাইন নিচে যে লাইনটা আছে ইমিডিয়েট নিচে ওইটার অ্যাড্রেসটাও রাখা হয়। আমি আপনাকে মানে বলতেছি, আমি ফার্স্টে সি দিয়ে বুঝাবো যেটা আপনার বুঝতে সুবিধা হয়, দেন সেটা আমি অ্যাসেম্বলি দিয়ে এক্সপ্লেন করবো। মনে করেন একটা সি প্রোগ্রামিং আছে আপনার মেইন ফাংশন, অনেকগুলো লাইন ছিল, মাঝখানে আপনি একটা ফাংশন কল করছেন, ফাংশনটার নাম হলো সাম। মনে করুন সাম 4,3 কিছু একটা আপনি লিখে রাখছেন, x is equal to sum 4,2 বা কিছু একটা। নিচে আবার অনেকগুলো লাইন আছে, আপনি একটা একটা করে কোড এক্সিকিউট করতেছেন, একটা একটা করে কোড এক্সিকিউট করতেছেন মানে কি প্রত্যেকটা লাইনের একটা একটা করে অ্যাড্রেস দিয়ে নিয়ে আপনি ওই লাইনগুলো ফেচ করে নিয়ে আসতেছেন, সেটা আপনি এক্সিকিউট করতেছেন। মনে করেন এটা ছিল 3 নাম্বার লাইন আর এটা হলো 4 নাম্বার লাইন। 4 নাম্বার লাইনে কি বললাম, একটা ফাংশন কল পেলাম। যখন এই ফাংশনটা কল পেলাম, আপনাকে কিন্তু ফাংশনের ভিতরে চলে যেতে হবে। ফাংশনের লাইনগুলো এক্সিকিউট হয়েছে, এখন ফাংশনের কোডের লাইনগুলো কিন্তু অন্য জায়গায় আছে। আপনি ডিসিশন কোড বলে কি বোঝাচ্ছি, লাইন বাই লাইন কোড, সেটা কিসের মধ্যে লিখে দেওয়া, রবের মধ্যে লিখে দেওয়া, তাই না? প্রত্যেকটা লাইন একটা একটা করে বাইট, আপনি একটা একটা করে বাইট নিয়ে আসতেছেন, সিপিইউ সেটা কি করে এক্সিকিউট করে দেয়। এখন আপনি ছিলেন 3 নাম্বার লাইন এক্সিকিউট করছেন, 4 নাম্বার লাইনে এসে পেলেন একটা ফাংশন কল। এখন ফাংশনে চলে যাচ্ছেন, আপনি কিন্তু রমের সম্পূর্ণ অন্য একটা লোকেশনে চলে গেছেন। আপনি যে লোকেশন ধরে ধরে এক্সিকিউট করতেছেন ওই লোকেশন কিন্তু নাই। মনে করেন এই লোকেশনের ভ্যালু হলো 100, 101, 102, 103, 104 নম্বর লাইনে একটা কি পাইলো, রিটার্ন। রিটার্নটা যখন পাইছে তখন তাকে আবার ঠাস করে কোথায় আসতে হবে, এই লাইনে ব্যাক করতে হবে না? এই লাইন এক্সিকিউট করছেন, এই লাইন এক্সিকিউট করছেন বলতে একটা জাম্প করে কোথায় গেছেন, সামনে চলে গেছেন। সামনের কাজ যখন শেষ, যখন একটা রিটার্ন করতেছেন, কোথায় রিটার্ন করতে হবে, এই লাইনে কিন্তু 4 নাম্বার লাইন ছিল, এটা কোন নাম্বার লাইন, ফার্স্ট নাম্বার। সো যখন কোন একটা ফাংশন কল পান, ওই ফাংশনের পরবর্তী যে লাইনটা আছে ওই লাইনের অ্যাড্রেসটাকে কোথায় পুশ করে দেওয়া হয়, স্ট্যাকের মধ্যে পুশ করে দেওয়া হয়। পুশ করে আপনি সামের মধ্যে চলে যাবেন, মেমোরির অন্য লোকেশন থেকে ডাটা নেওয়া শুরু করবেন। যখন আপনার কাজ শেষ, রিটার্ন লাইনটা পাবেন, তখন স্ট্যাক থেকে আবার কি করা হয়, পপ করা হয়। পপ করে কোন অ্যাড্রেসটা নেওয়া হয়, এই লাইনের অ্যাড্রেসটা, যাতে আপনি আবার এখান থেকে এক্সিকিউট করে করে পরবর্তী লাইনগুলো এক্সিকিউট করতে পারেন। এই জন্য এখানে এটা বললাম। আপনি যখন কোনো কল ইনস্ট্রাকশন দেন, কলের জাস্ট বিলো মানে কলের নিচে যে লাইনটা আছে ওই লাইনের অ্যাড্রেসটা কোথায় সেট করা হয়, স্ট্যাকে। কেন? সিকিউর ভাবে জানতে পারবে কোথা থেকে আবার রিজার্ভ করতে হবে যখন আপনি সাবরুটিনের কাজটা শেষ করছেন। ঠিক আছে? এবং এই কল ইনস্ট্রাকশন দুই টাইপের হতে পারে, একটাকে বলে এল কল আর একটাকে বলা হয় এ কল। লং কল আর একটা হলো অ্যাবসলিউট কল। তো এখন হয়তো অনেকে ক্লিয়ার না আমি কি বলতে চাচ্ছি, ভালো মতো বুঝতে পারবেন এই এক্সাম্পলটা দেখালে। বাট এক্সাম্পলে আসার আগে আমি আপনাকে একটু এল কোডটা কি এক্সপ্লেইন করি। এল কোড হলো একটা 3 বাইটের ইনস্ট্রাকশন। 3 বাইটের মধ্যে প্রথম বাইটটা হলো অপ কোড, মানে আপনার কোডের যে কমান্ডটা, আর সেকেন্ড থার্ড বাইট আমরা ব্যবহার করি কি বোঝানোর জন্য, আপনি যে ফাংশনটাকে কল করতেছেন ওটার অ্যাড্রেসটা, ওই অ্যাড্রেসটার জন্য কয় বাইট লাগবে, 2 বাইট লাগবে। আর আরেকটা বাইট লাগবে কি বোঝানোর জন্য, আপনি যে কমান্ডটা দিচ্ছেন কমান্ডের জন্য টোটাল কয় বাইট দিচ্ছেন এলকল। স্যার এটা ডলার 3 বাইটই হবে? হ্যাঁ 3 বাইট হবে, 3 বাইট বরাদ্দ করতে হবে। এর কম বা বেশি হবে না? আপনার 3টা বাইট বরাদ্দ করতে হবে, ইউজ করেন বা না করেন। এখন অ্যাড্রেসটা যদি খুব ছোট হয় আপনার তো 2 বাইট লাগবে না, বা 2 বাইট কিন্তু আপনি থেকে বরাদ্দ দিচ্ছেন। বরাদ্দ দিচ্ছেন মানে কি, সবগুলো কি হয়ে আছে, 000 হয়ে আছে। মনে করেন মেমোরি অ্যাড্রেস তো হলো 1 প্রকাশ করার জন্য কি 2 বাইট দরকার অ্যাকচুয়ালি না, একদিকে হয়ে যাচ্ছে। আপনি 2 বাইট বরাদ্দ করছেন মানে কি 8টা 0 আবার 7টা 0 সব লাস্টে কি আসবে, মানে আপনি বরাদ্দ কি করতে হবে, ইউজ করেন বা ইউজ না করেন। ঠিক আছে? L call can be used to call subroutines located anywhere within the 64 kilobyte address space of the 8051. So আমরা জানি যে 8051 চিপের মধ্যে কিছু রম দেওয়া, বাট চাইলে আবার এক্সটার্নাল মেমোরি অ্যাড করা যায়। এক্সটার্নাল মেমোরি অ্যাড করলে
টোটাল অ্যাভেলেবল সাইজ কত হয় 64 কিলো। তো 64 কিলোর মধ্যে যে কোনো পজিশনে যদি কোনো কোডের লাইন থাকে সেটাকে আপনি কল করতে পারবেন। বুঝতে পেরেছেন কেন 64 কে পাচ্ছেন? একটু ভালো করে খেয়াল করেন। অ্যাড্রেসের জন্য কয়টা বাইট নিচ্ছেন? দুইটা। কয়টা বিট নিচ্ছেন? 16। প্রতিবার 16 মিলে দেখেন ওই 64,000 কিছু একটা এরকম পাবেন। মানে এতগুলো অ্যাড্রেস আপনি ইয়ে করতে পারবেন, ইন্ডিকেট করতে পারবেন না, এতগুলো নাম্বার আপনি নির্দেশনা দিতে পারবেন। এক একটা অ্যাড্রেস এক একটা নাম্বার। 16 কিলোবাইট মানে কি? 64,000 পরিবার কি আছে এখানে? অ্যাড্রেস। আচ্ছা আমি ইজি করে বলছি, অ্যাকচুয়ালি 64 কিলো না, হিসাবে একটু কম বেশি হয়। বুঝানোর জন্য আমি বললাম যে আপনার 64,000 সংখ্যা থাকা লাগবে। 0 নাম্বার বাইট, 1 নাম্বার বাইট, 2 নাম্বার বাইট, এইভাবে যেতে যেতে সবার লাস্ট বাইট কত হবে? 64,000 নাম্বারটা বাইট। এটা প্রকাশ করার জন্য আপনার কয়টা বিট লাগবে? 16টা বিট। এই জন্যই অ্যাড্রেস কয়টা বাইট নেয়? 2টা বাইট নেয় বা 16টা বিট নেয়, যেভাবেই বলেন। To make sure that for execution of the call subroutine, the 8051 knows where to come back to. মানে আপনি কিছু একটা এক্সিকিউট করছেন, মাঝখানে থামায় তাকে অন্য জায়গায় পাঠাইছেন অন্য কিছু এক্সিকিউট করার জন্য। ওই অন্য কিছু এক্সিকিউশন যখন শেষ হবে সে জানে তাকে আবার কোথায় ব্যাক করতে হবে। কারণ যেই জায়গাটায় ব্যাক করতে হবে ওটার লোকেশন বা অ্যাড্রেসটা আপনি অলরেডি কোথায় পুশ করে রাখছেন? স্ট্যাকের মধ্যে পুশ করে রেখেছেন। এটাই বলছি। এটা এখানে বলছে the processor automatically saves on the stack the address of the instruction immediately below the L call. মানে আপনি যে জায়গায় ফাংশনটা কল করতেছেন তার ঠিক পরের লাইনের অ্যাড্রেসটা কোথায় সেট করে রাখেন? স্ট্যাকে সেট করে রাখেন। যখন আপনি সাবরুটিন কল করেন আপনার কন্ট্রোলটা ওই সাবরুটিনের কাছে ট্রান্সফার হয়ে যায় and the processor saves the PC program counter on the stack. এখন PC বলতে কি বোঝাচ্ছে? PC বলতে বোঝাচ্ছে আপনি কারেন্ট যেই লাইনটা এক্সিকিউট করতেছেন তার পরের লাইন অ্যাড্রেসটা কিন্তু পিসিতে থাকে। মনে করেন আপনি 3 নম্বর লাইন এক্সিকিউট করতেছেন, পিসিতে কি থাকবে? 4। বাকি 4 জন অ্যাড্রেস করেন, পিসিতে তখন কি থাকবে? 5। সো আপনি যখন এই লাইন এক্সিকিউট করতেছেন পিসির মধ্যে অ্যাকচুয়ালি কার অ্যাড্রেস? পরেরটা। এই জন্য পিসিতে যেটা থাকে সেটাকে শেষে সরাসরি কোথায় পুশ করে দেয়? স্ট্যাকের মধ্যে পুশ করে দেয়। বুঝতে পারছেন কি বুঝতে পারবেন? এটা আরো ভালো মতো বলতে যখন আমি কোডের এক্সাম্পল বলবো। তো কেমন পিসির মধ্যে পুশ করে এবং পিসির মধ্যে তখন ইমিডিয়েটলি পরের লাইনের অ্যাড্রেসটা সেভ থাকে। স্যার যে কল ইউজ করলে তো বলছিলেন যে পরের লাইনটা ইউজ করতে পারবে। ওটা কি পিসি করে? ওটা পিসির মধ্যে অলরেডি থাকে, সেটাকে সে স্ট্যাকে দিয়ে দিচ্ছে। মানে ওটা তো ম্যানুয়ালি করে না, পিসি করে দিচ্ছে। এটা কন্ট্রোল অটোমেটিক করে। মানে আমি আপনাকে বলতে চাচ্ছি মনে করেন একটা লাইন ছিল, একটা সাম কল করছেন, আমি জাস্ট এটা একদম কারেক্ট কোড না, আপনাকে বোঝানোর জন্য আমি জাস্ট লিখতেছি। এরপরে মনে করেন একটা প্রিন্ট লাইন বা কিছু একটা ছিল, এই লাইনের অ্যাড্রেস মনে মনে চিন্তা করেন 1001, এই লাইনের অ্যাড্রেস হলো 1002, মনে মনে চিন্তা করেন। যখন আপনি এই লাইনটা এক্সিকিউট করতেছেন তখনই পিসি ভ্যালু ছিল 1002। যখন আপনি 1002 এক্সিকিউট করবেন তখন পিসি ভ্যালু কত সেট হবে? 1003। সো যখন এই লাইনটা এক্সিকিউট করতেছেন ইন দ্যাট মোমেন্ট পিসির মধ্যে অ্যাকচুয়ালি ছিল তার ঠিক পরের লাইনের অ্যাড্রেসটা। ওই অ্যাড্রেসটাকে জাস্ট কি করা হয়েছে? পুশ করে দেওয়া হয়েছে। তাহলে স্যার আলটিমেটলি আমি যে নেক্সট লাইন যেটা করতে যাচ্ছি ওটা তো আলটিমেটলি আগে থেকেই প্রিপেয়ার করা আছে। আগে থেকেই সেটা আপনার কাছে আছে, পিসির কাছে। ওটাকে জাস্ট স্ট্যাকে পুশ করে দিয়েছি। এটাকে পুশ করে আমি কই চলে গেছি? ওই সাম ফাংশনে চলে গেছি। সাম ফাংশনে যা করার করছি, আপনার লাস্ট কাজ হলো এই যে পুশ করে রাখছেন এটাকে পপ করে আবার পিসির মধ্যে সেট করে দিতে হবে। পিসির কাজ হলো নেক্সট ইনস্ট্রাকশন যেটা ওইটার অ্যাড্রেসটা রাখা। বুঝতে পারছেন? তো পপ করে যদি এই ভ্যালুটা আবার পিসিতে সেট করেন নেক্সট ইনস্ট্রাকশনটাকে কোনটা চুজ হবে তখন অটোমেটিকলি পরের লাইনে চুজ হয়ে যাবে। এটা আমি দেখাবো, একটা কোডের এক্সাম্পল আছে, এটা আমি দেখাবো। এটাই বলছে আফটার ফিনিশিং এক্সিকিউশন অফ দ্য সাবরুটিন দ্য ইনস্ট্রাকশন রিটার্ন যে ইনস্ট্রাকশনটা সে কি করে?
কন্ট্রোলটা ট্রান্সফার করে দেয় কার কাছে, যেখান থেকে আপনি কল করেছেন ওইখানে সে কন্ট্রোলটা দিয়ে দেয়। এভরি সাবরুটিন নিডস রিটার্ন অ্যাজ দ্য লাস্ট ইনস্ট্রাকশন। যে কোনো ফাংশনই দেখেন বা সাবরুটিন দেখেন তার সব লাস্টের লাইন কি হবে? রিটার্ন। তো রিটার্নের কাজ হলো যেখান থেকে কল করা হয়েছে ওখানে তাকে আবার ব্যাক করে দেওয়া। এখানে একটা এক্সাম্পল আছে দেখেন। তো এই যে ভ্যালুগুলো দেখতেছেন এটা হলো রমের অ্যাড্রেস ORD0 কোডের এই লাইনটা ছিল রমের 0000 অ্যাড্রেসে মুভ A,55H এটা একটা ইনস্ট্রাকশন, এটা একটা কোডের লাইন। এই লাইনটা ছিল রমের ভিতরে, এখান থেকে ধরে এটা বাদ দেন, মনে করেন 0000 এই অ্যাড্রেসে ছিল। তারপরের লাইন মুভ PL, A এই লাইনটা ছিল এই অ্যাড্রেসে। তারপরে এই লাইনটা ছিল, আমি কি সিরিয়াল মেনটেন করতেছি? হ্যাঁ, এই অ্যাড্রেসে ছিল। আমি একটু দাগ দিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। ভালো খেয়াল করেন, আপনি যখন এই লাইনটা এক্সিকিউট করতেছেন, যখন এই লাইনটা এক্সিকিউট করতেছেন তখন পিসির মধ্যে ভ্যালু সেট করা ছিল আর পরের লাইনের অ্যাড্রেসটা, পরের লাইনের অ্যাড্রেসটা 0002 এই লাইনটা এক্সিকিউট করা শেষ, তারপর কোন লাইন এক্সিকিউট করবেন? এই লাইনটা না? যখন এই লাইনটা এক্সিকিউট করতেছেন তখন পিসির মধ্যে ভ্যালু ছিল কত? 0004, এটা বেড়ে 4 হবে। আবার এই লাইনটা যখন এক্সিকিউট করা শেষ, আপনি যখন পরের লাইনে ব্যাক করবেন তখন পিসির ভ্যালু কি হবে? আপনি এই লাইন এক্সিকিউট করে ফেলছেন, করে এই লাইনে আসছেন। এই লাইনে কেন আসছেন? কারণ আপনার পিসির মধ্যে কি দেওয়া ছিল? 4 সেট করা ছিল। নেক্সট ইনস্ট্রাকশনের অ্যাড্রেস কত ছিল? 04 যখন এক্সিকিউট করা শুরু করছেন তখন পিসির ভ্যালু কত সেট হবে? 7 অলরেডি সেভ হয়ে আছে। এখন আপনি 4 এ থাকা এই লাইনটা এক্সিকিউট করবেন, এই জায়গায় একটা কি কল করা হয়েছে? সাবরুটিন কল করা হয়েছে। এল কল, ডিলে ফাংশনকে কল করা হয়েছে। যখনই দেখবে কোনো একটা এল কল দেওয়া আছে সাথে সাথে সে কি করবে? এই পিসির মধ্যে যে ভ্যালুটা ছিল সেটাকে ঠাস করে স্ট্যাকের মধ্যে পুশ করে দিবে। আর এটা কার লোকেশন বলুন তো? এটা কিন্তু এই লাইনের লোকেশন না, এই লাইনের পরের লাইনের লোকেশন এটা না। বুঝতে পারছেন কি বুঝতে পারেন নাই? তো আপনি যখন ডিলেতে কল করছেন আপনি ঠাস করে ডিলে পোর্শনে চলে গেছেন। ডিলের কোড সবকিছু রান করা শেষ করার পর আপনাকে আবার কই ব্যাক করতে হবে? এই 7 নাম্বার লোকেশনে কিন্তু ব্যাক করতে হবে, এখান থেকে এক্সিকিউশন শুরু করতে হবে। এই জন্য যখন সে এল কল পায় তার পরবর্তী লাইনের অ্যাড্রেসটাকে স্ট্যাকের মধ্যে পুশ করে দেয় এবং তার পরবর্তী লাইনের অ্যাড্রেসটা অলরেডি কার মধ্যে আছে? প্রোগ্রাম কাউন্টার রেজিস্টারের মধ্যে অলরেডি আছে। সো যখন এই এল কল পাবে পিসির মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটাকে ডাইরেক্ট কোথায় মেরে দিবে? স্ট্যাকের মধ্যে। দেন আপনি ডিলেতে কল করছেন, ডিলেতে চলে যাবে। ডিলের মধ্যে কিছু কোড রান করা হয়েছে, মুভ R5, এটা হলো রেজিস্টার 5, তার মধ্যে একটা টেক্সট ভ্যালু রাখা হয়েছে যেটা হলো 255 টেক্সট FFH। এখন আরেকটা কোড ব্লক ডিফাইন করেছে এগেইন, এখানে একটা কন্ডিশনাল জাম্প দেওয়া হচ্ছে। দেখেন আপনি জাম্প শুরু করছেন আর আগের উপর বেস করে জাম্প দিচ্ছেন, আবার জাম্প করে কোথায় যাচ্ছেন? এগেইনই যাচ্ছেন, মানে এই জায়গায় একটা লুপ চলবে। লুপটা কতবার চলবে? আর এর ভ্যালু কত সেট করছেন? 255 থেকে কমতে 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 যতক্ষণ পর্যন্ত 0 না হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা লুপ ঘুরতেই থাকবে। সো এই লুপটা টোটাল করবে 256 বার। এই লাইনটা শেষ হওয়ার পর দেন কোন লাইন পাচ্ছে? রিটার্ন। যখনই রিটার্নটা পাবে সাথে সাথে ঠাস করে কি হবে? স্ট্যাকে কি ছিল? 0007 ছিল না, এটাকে পপ করে আবার কোথায় রেখে দিবেন? পিসির মধ্যে রেখে দিবেন। তাহলে পিসিতে কি কি সেট হয়ে থাকবে?
0007, তার মানে আপনার নেক্সট ইনস্ট্রাকশন এখন কোথায় আছে? এই জায়গায় আছে। তখন এখান থেকে জাম্প করে সিপিইউ আবার এইখানে ব্যাক করবে, এখান থেকে আবার এক্সিকিউট করা শুরু করবে। মানে আপনি যখন এই লাইনটা এক্সিকিউট করতেছেন, পরবর্তী লাইন হওয়ার কথা ছিল এইটা না করে আপনি নিচে চলে গেছেন, বাট সেটা করার আগে এইটার অ্যাড্রেসটা করে দিয়েছেন স্ট্যাকে। যখন আপনার এই ফাংশনের কাজ শেষ করে আবার কি করছেন, পরবর্তী লাইন হিসেবে এটাকে আবার নিয়ে আসেন পিসির মধ্যে। মানে পিসির একটা ভ্যালু ছিল, আপনি অন্য জায়গায় চলে গেছেন মানে তো পিসি চেঞ্জ হয়ে যাবে, তাই না? পিসি অলওয়েজ কাকে পয়েন্ট করবে? নেক্সট ইনস্ট্রাকশনটাকে। যখন আপনি এই লাইন এক্সিকিউট করতেছেন, পিসি তো তখন পয়েন্ট করবে এটাকে। এটা যখন এক্সিকিউট করতেছেন, পিসি তখন পয়েন্ট করবে পর লাইনকে। তো কাজ যখন শেষ, পিসির মধ্যে তার অরিজিনাল ভ্যালুটা আবার সেট করতে হবে। ওই ভ্যালুটা আমরা কোথায় রেখে দিই? স্ট্যাকের মধ্যে। বুঝতে পারছেন? মানে ফাংশন কল করার আগে আমার স্ট্যাক কাজে লাগতেছে। হ্যাঁ, ফাংশনটা কল করার, ফাংশন কল হয়েছে, কল হয়ে যখন আপনি অন্য জায়গায় চলে যাবেন, যাওয়ার আগে পিসি ভ্যালুটাকে স্ট্যাকে রেখে যাচ্ছেন, যাতে আপনি আবার আগের পিসিতে ব্যাক করতে পারেন। তাহলে স্যার এটার মধ্যে যদি আরেকটা ফাংশন থাকে, তাহলে এটার নেক্সট ইনস্ট্রাকশনটাও হ্যাঁ, স্ট্যাকে পুশ হবে। আবার স্ট্যাকে তখন দুইবার পপ হবে, একবার যখন পপ হবে আপনি প্রথমটা ব্যাক করুন, আবার পপ হলে অরিজিনালে ব্যাক করুন। মানে আপনাকে বলি, আপনি ছিলেন মেইন ফাংশনে, মেইনের মধ্যে আপনি ধরেন কল করছেন একটা ফাংশন, ফাংশনের নাম ধরেন প্রিন্ট বা ক্যালকুলেট, ক্যালকুলেটর একটা ফাংশন কল করছেন। ক্যালকুলেটরের মধ্যে আবার কি ছিল, আরেকটা কল হয়েছে, সেটা হলো মনে করেন সাম। সো জাম্প করে কয়বার গেছেন আপনি? দুইবার। এইখানে যখন জাম্প করতেছেন একবার স্ট্যাকে পুশ করছেন, এখানে যখন আবার জাম্প করছেন আবার স্ট্যাকে পুশ করছেন। এখান থেকে রিটার্ন করার সময় পপ করে এই জায়গায় ব্যাক করছেন, আবার এখান থেকে রিটার্ন করার সময় পপ করে এখানে ব্যাক করছেন। তো যতবারই আপনি কল পাবেন স্ট্যাকে পুশ করতে থাকবেন, আবার যখন রিটার্ন গুলো পাওয়া শুরু করবেন তখন পপ করে 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 ইনিশিয়াল পজিশনে ফিরে আসতে থাকবেন। ফিরে আস্তে 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 আপনি কোথায় আসতে হবে? মেইন কোডের পার্টে কিন্তু আসতে হবে। এবার ধরতে পারছেন আইডিয়াটা কিভাবে হচ্ছে এটা? স্যার তাহলে কি স্ট্যাক যতবার নিতে পারবে এর চেয়ে বেশি যদি আমি জাম্প করি, ওটা কি স্ট্যাক ওভারফ্লো হয়? এই জন্যই তো স্ক্র্যাচ প্যাড আমরা নিয়েছি। হ্যাঁ, স্ট্যাক ওভারফ্লো হতেই পারে। স্ট্যাকে যে সাইজটা ডিফাইন করছেন সেটা ক্রস করে চলে গেছে। এখন আপনার তো মেমোরি অনেক, মেমোরি এক্সটেন্ড করলে কত কিলোবাইট পাবেন? 64 কিলোবাইট। ওখানে কিছু কিছু অংশ ব্যাংকের জন্য ফিক্স করা, কিছু কিছু অংশ বিগ অ্যাড্রেসের জন্য ফিক্স করা, তার বাকি লাস্টের অংশটা কি ছিল? পুরোটাই স্ক্র্যাচ প্যাড মেমোরি ছিল, মনে আছে? আপনি এই জন্য স্ট্যাকটাকে চাইলে কোথায় নিয়ে নিতে পারেন? স্ক্র্যাচ প্যাডে নিয়ে নিতে পারেন। বুঝতে পারছেন? কারণ বাই ডিফল্ট স্ট্যাক কোথায় সেটা দেখে ব্যাংক 1, ব্যাংক 1 থেকে ব্যাংক 2 তে যেতে পারবেন, ব্যাংক 3 তে যেতে পারবেন। 8 বিট 8 বিট 8 বিট টোটাল কয় বিট পাচ্ছেন? বাইট পাচ্ছেন, সরি 32 বাইট। এখন আপনি কল করছেন মনে করেন 40 বার, আপনি তো আর স্ট্যাকে রাখতে পারতেছেন না। তখন আপনাকে স্ট্যাকটা ডিফাইন করতে হবে উপরে, স্ট্যাক পয়েন্টারটাকে চেঞ্জ করে উপরে নিয়ে যেতে হবে। বুঝতে পারছেন? এখানে দেখেন, আপনি যখন প্রথম এল কলটাকে এক্সিকিউট করতেছেন, আপনার মুভ এ কমা এ এ এইচ মানে এই লাইনটা কলটা করে হয়েছে এইখানে, আর এই লাইনের অ্যাড্রেসটা কোথায় সেট করা হয়েছে? স্ট্যাকে। এখন এই অ্যাড্রেসে সেট করবেন, এটা কয় বাইটের অ্যাড্রেস বলুন তো? 2 বাইট। হেক্সের এই 2 ডিজিটের জন্য একটা বাইট, আর লাস্টের 2 ডিজিটের জন্য আরেকটা বাইট। এই জন্য টোটাল কয় বাইট লাগে এটা এক্সিকিউট করতে? 3 বাইট লাগে। অফ কোডের জন্য 1 বাইট লাগে, আর অ্যাড্রেসের জন্য 2 বাইট লাগে। এবার বুঝতে পেরেছেন? টোটাল 3 বাইট। তো একটু ভালো করে খেয়াল করেন, স্ট্যাকে যখন আপনি দিচ্ছেন, এখন একটা স্ট্যাক মেমোরিতে কয় বাইট দিতে পারবেন? 1 বাইট দিতে পারবেন, বাট এখানে আপনার এখন স্ট্যাকে পাঠাতে হবে কয় বাইট? 2 বাইট। লোয়ার বাইটটা যাবে আগে, আপার বাইটটা যাবে পরে। 0007 এর মধ্যে 07 কে আপনি আগে পুশ করছেন, তারপরে পুশ করা হয়েছে 007। এই জন্যই স্ট্যাক শুরু হয় 8 নম্বর মেমোরি পজিশন থেকে। 8 নম্বর মেমোরি পজিশনে কি রাখছেন? 07, আর 9 নম্বরে রাখছেন কি? 00। সো আপনার কারেন্ট স্টেট ভ্যালু কত হবে? 009।
সো যখন স্ট্যাকে কোনো কিছু পুশ করবেন লোয়ার বাইটটা আগে পুশ হবে, তারপরে আপার বাইটটা পুশ হবে। সো অ্যাকচুয়ালি দুইবার পুশ করতে হবে, একবার পুশে দিতে হবে। এবার বুঝছো? এইটাই বলছে এখানে। এখন যে সাবরুটিনে চলে গেছেন তার লাস্ট ইনস্ট্রাকশন কি হবে? রিটার্ন। এখন রিটার্ন ইনস্ট্রাকশনটা পাবেন, তারপর সিকিউরিটি আবার কোথায় চলে যায়? টপ বাইটকে ফার্স্টে পপ করবে, তারপরে পরের বাইটকে পপ করে কোথায় সেট করে দিবে? প্রোগ্রাম কাউন্টারে সেট করে দিবে। প্রথমবার 00 পপ হবে, তারপর 07 পপ হবে। পপ করে এই অ্যাড্রেসটাকে কোথায় রাখা হবে? প্রোগ্রাম কাউন্টার। তখন অটোমেটিক সিপিইউ কোথায় চলে যাবে? জাম্প করে এই লাইনে চলে যাবে। কারণ সিপিইউ একটা কোড যখন রান করতেছে বা একটা ইনস্ট্রাকশন যখন সে এক্সিকিউট করতেছে, সে অলওয়েজ পিসি চেক করে। পিসিতে পরবর্তী যে ইনস্ট্রাকশনটা দেওয়া ওইটাকে সে আবার ফেচ করে নিয়ে আসে। এক্সিকিউট করছেন, পিসির ভ্যালু বেড়ে যাবে অটোমেটিক, সিপিইউ তখন আবার তার পরের লাইনটা নিয়ে আসে। পিসির ভ্যালু কিন্তু অটোমেটিক কী হতে থাকে? বাড়তে থাকে। কীভাবে বাড়ানো হয়? আপনারা ডেইলিতে কাউন্টার ডিজাইন করছেন না? এরকম কোনো সার্কিট করছেন যে 0 1 2 3 ভাবে বাড়তে থাকে? এরকম একটা সিকুয়েন্সিয়াল সার্কিট ইনবিল্ড করা থাকে। পিসির ভ্যালু অটোমেটিক কী হতে থাকবে? বাড়তে থাকবে। এবং এইভাবে সিপিইউ 1 বাই 1 একটা করে লাইন দিতে থাকবে। সিপিইউ কিন্তু নিজে পরের লাইনে যায় না, পিসির ভ্যালু বাড়ে বলেই সিপিইউ কিন্তু পরের লাইন বাড়ে। সো পুরো খেলাটা হচ্ছে কি দিয়ে? এই পিসির ভ্যালুটা দিয়ে। আপনি নতুন একটা সাবরুটিনে জাম্প করে চলে যাচ্ছেন, মানে পিসির ভ্যালুটা চেঞ্জ করে দিচ্ছেন। পিসির ভ্যালুটা যেখানে আপনি পিসি দিয়ে আপনি সিপিইউকে যেখানে ইচ্ছা পাঠাতে পারবেন, রমের যে কোনো অ্যাড্রেসে পাঠাতে পারবেন। যেই অ্যাড্রেসে পাঠান না কেন, ওই অ্যাড্রেসের ভিতরে যে কোডের লাইনটা থাকবে সিপিইউটাকে এক্সিকিউট করে দেবে। সো মূলত খেলাটা খেলা হচ্ছে পিসি। এবং যখন আপনি কোনো ফাংশন কল করেন, পিসিতে যাতে ব্যাক করা যায়, এই জন্য পিসি ভ্যালুটা আপনি স্ট্যাকে সেট করে রাখেন। এটাই আর কিছু। এটাই বলছেন। পিসি স্ট্যাক থেকে নিয়ে সেটা আবার পিসিতে আনা হয় এন্ড রিজন এক্সিকিউটিং এট অ্যাড্রেস 7। অ্যাড্রেস 7 থেকে আবার কি শুরু হয়? আপনার এক্সিকিউট করা শুরু হয়। এটাই। কারো কোনো প্রশ্ন? বাসায় গিয়ে একটু ঠান্ডা মাথায় দেখবেন। মানে এই জিনিসগুলো আসলে খুব ভেজাইল না, ওগুলো বুঝতে টাইম লাগে, বলে বুঝানো টাফ, ক্লাসে শুনে বোঝানো টাফ। ক্লাসে শুনবেন। কোশ্চেন হলে কি টাইপের হতে পারে? জি, কোশ্চেন কোশ্চেন প্যাটার্ন এগুলো অনেক পরের ব্যাপার। আগে পড়াই, এক্সাম আগে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এল কল যে জায়গা থেকে এল কলটা হইছে, হ্যাঁ। আবার যে রিটার্নটা ভুল আছে, হ্যাঁ, ওই ভুলটা এক্সিকিউট ফর কি লাইন আপনি ওই লাইন আগের স্টেকের মতো হচ্ছে না কল। ওই কোশ্চেনটা বুঝি না, আমরা একটু বলি। মানে এল কল যে জায়গা থেকে হইছে, আপনি এর কোডটা যখন করছেন, কল করতেছেন মানে তো আপনাকে ডিলেতে যেতে হবে, মানে এই জায়গাতে আসতে হবে। হ্যাঁ এই জায়গায় আসার আগেই পরের লাইনের অ্যাড্রেসটা স্ট্যাকে পুশ করা হয়েছে। বুঝতে পারছি স্যার। এখান থেকে যে রিটার্ন ভ্যালুটা পাঠানো হচ্ছে, রিটার্ন ভ্যালু পাঠানো, রিটার্ন লাইনটা যখন আপনি পাচ্ছেন, আচ্ছা সিপিইউ তখন কি করবে? স্ট্যাকে যে অ্যাড্রেসটা ছিল সেটা পপ করে এই পিসিতে সেট করে দেবে। পিসি তো আলটিমেটলি একটা পরবর্তী অ্যাড্রেসটা সেট করা। টেকনিক্যালি দেখেন, রিটার্নের পর কি আছে? এন। এটা রিটার্ন না হয় যে অন্য কোনো লাইন হতো, তাহলে পিসিতে লোকেশনে কি সেট হয়ে থাকছে? এটা। বাট এটা রিটার্ন, এটা সেট না হয়ে স্ট্যাক থেকে পপ হয়ে স্ট্যাকের ভ্যালুটা পিসিতে সেট হবে। তখন আপনি জাম্প করে আবার কোথায় চলে যাবেন? এই লাইনে। বুঝতে পেরেছেন? রিটার্নের কাজ এইটাই। পরবর্তী লাইন না দিয়ে স্ট্যাক থেকে পপ করে ওই ভ্যালুটা পিসির মধ্যে সেট করে দাও। এই জন্য আপনি আর এখান থেকে এখানে যাচ্ছেন না, জাম্প করে উপরে চলে যাচ্ছে। এবার বুঝছেন? আপনি যদি কোডের লাইন চিন্তা করেন, এই লাইনের উপর কিন্তু আছে এই লাইন। তো যখন আপনি এই লাইন এক্সিকিউট করতেছেন, টেকনিক্যালি পিসির মধ্যে কি থাকার কথা? 0305 থাকার কথা। তো সেটা হয় না। স্ট্যাকে যে আপনি এই অ্যাড্রেসটা পুশ করে রাখছেন, ওইটা পপ হয়, সেটা আবার পিসিতে গিয়ে বসে। তখন আপনি আর পরের লাইনে যান না, জাম্প করে যেখান থেকে কল করা হয়েছে ওখানে ব্যাক করেন। বুঝতে পারছেন? সাবরুটিনের অ্যাড্রেসটা তো দেয়। হ্যাঁ সাবরুটিনের কলের অ্যাড্রেসটা দেয়া থাকে। হ্যাঁ, আপনি সাবরুটিন কল অ্যাড্রেস বলতে মানে ধরেন অ্যালকোহল ডিলে অ্যাড্রেসটা দেয়া থাকে। যখন ডিলে কল করতেছেন তখনই ডিলে অ্যাড্রেস কে সেট হয় পিসি থেকে। যখন এল কল দিচ্ছেন মানে এটা হলো কোড। কোডের পরে আপনি কি দেন অ্যাকচুয়ালি? যেখান থেকে আপনি এক্সিকিউশন শুরু করবেন তার মেমরি অ্যাড্রেসটা দিতে হয়। আপনি ডিলেকে কল করতেছেন মানে কি? ডিলে মেমরি অ্যাড্রেস কত? 0300। তখন পিসি থেকে এটা সেট হবে।
এখান থেকে এক্সিকিউশন শুরু হবে, হইতে 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 যখন রিটার্নটা হবে তখন পিসির মধ্যে থেকে আবার স্ট্যাক থেকে পপ করে আগের ভ্যালুটা বসা দেওয়া হবে। দেখেন এল কলের ইনস্ট্রাকশনের ইয়েটা দেখেন, এটা কয় বাইটের ইনস্ট্রাকশন অ্যাকচুয়ালি 3 বাইট। 3 বাইটের মধ্যে প্রথম বাইটটা হলো পপ কোড, সেখানে থার্ড বাইটে কিসের জন্য? অ্যাড্রেস অফ দ্য টার্গেট সাবরুটিন। ওই অ্যাড্রেসটা এখন কোথায় গিয়ে সেট হবে? প্রোগ্রাম কাউন্টারে গিয়ে সেট হবে, আর সিপিইউ ওইখানে চলে যাবে। আপনাকে রিটার্ন পাবে, স্ট্যাক থেকে পপ করে আগের পোর্শনের অ্যাড্রেসটা সেট করে দেবে, তখন আবার আগের থেকে এক্সিকিউশন চালু হবে। সাইকেলটা ধরতে পারছেন? ধরতে পারছেন? এটা ধরতে পারেন না? আমি কি আবার বলবো? কোয়েশ্চেন আসলে কিন্তু কনসেপচুয়াল কোয়েশ্চেন আসবে, এখন পুরোপুরি ক্লিয়ার হবে যখন আপনি ঠান্ডা মাথায় পড়বেন এটা। আরো ইজি অপশন হলো পুরোটা কপি করে চ্যাট জিপিটিকে দিয়ে দেবেন, সুন্দর মতো এক্সপ্লেন করে দেবে, হয়তো আমার থেকেও ভালো এক্সপ্লেন করবে। আমাদের সময় এগুলো ছিল না, আমাদের জন্য কিন্তু সবকিছু ইজি হয়ে গেছে। এই কথাগুলোই বলছি আমি, এতক্ষণ কথাগুলো বললাম। সো এটা এখন আমার বলার কিছু না অ্যাকচুয়ালি, করে নেবেন। এরপর আসে অ্যাবসলিউট কল। অ্যাবসলিউট কল অ্যাকচুয়ালি 2 বাইট ইনস্ট্রাকশন, এল কল ছিল 3 বাইটের, অ্যাবসলিউট কল হলো 2 বাইটের। সবকিছু এল কলের মধ্যে ডিফারেন্স এক জায়গাতেই। এ কল দিয়ে যদি কোনো সাবরুটিনকে কল করতে চান, এই সাবরুটিন অবশ্যই আপনার 2 কিলোবাইট মেমোরি রেঞ্জের মধ্যে থাকতে হবে। আপনি যেখান থেকে কল করতেছেন তার উপরে বা নিচে 2 কিলোবাইট রেঞ্জের মধ্যে তাকে থাকতে হবে। 2 কিলোমিটার বাইরে যদি থাকে সেটাকে আপনি এ কল দিয়ে কল করতে পারবেন না, তখন আপনার কোন কল দিতে হবে? এল কল। কারণ এল কলের রেঞ্জ কিন্তু পুরো 64 কিলো জোরে। সো এল কল ইউজ করতেছেন মানে রমের যে কোনো জায়গায় যেখানে কোনো কোড রেখেছেন না কেন সেটাকে আপনি কল করতে পারবেন, মানে ওর রেঞ্জটা বেশি। আপনি যে অ্যাড্রেসটা দিচ্ছেন অ্যাড্রেসের রেঞ্জটা বেশি, অ্যাবসলিউট কলের অ্যাড্রেসের রেঞ্জটা কম। সো আপনি বেশি দূরে জাম্প মেরে যেতে পারবেন না, আপনার পাটা ছোট হয়ে গেছে। বাট স্ট্যাক বা পিসি যাই বলেন সব কিছু বা সেম, তো ডিফারেন্স একটাই, রেঞ্জ কম। এল কল ক্যান বি এনিওয়ার উইদিন দ্য 64 কিলোবাইট অ্যাড্রেস স্পেস, ওয়েদার অ্যাবসলিউট কল বা উইদিন 2 কিলোবাইট রেঞ্জ, বাকি সব কিছু কিন্তু আমার মধ্যে। এখন অ্যাবসলিউট কলটা কেমন লাগে? তো কোনো 8051 আছে যাদের স্পেসের পরিমাণ খুবই কম, ইনবিল্ট রমের পরিমাণ 1 কিলোবাইটও হতে পারে, সেই ক্ষেত্রে যদি আপনি অ্যাবসলিউট কল মারতে থাকেন আপনার স্পেসটা কম, এল কল দিলে স্পেসটা একটু বেশি। সাপোজ মনে করেন আপনি একটা কোড লিখছেন, কোডের মধ্যে আপনি 20 বার সাবরুটিন কল করছেন, 20 বার সাবরুটিন কল করছেন। যদি আপনি এল কল করেন, এই প্রত্যেকটা কলের জন্য কয় বাইট করে লাগবে? 3 বাইট। সো টোটাল কয় বাইট জায়গা নেবে? 20 × 3 বুঝতে কত? 60। আপনার বেশি জায়গা লাগতেছে না, আপনার জায়গা কিন্তু অলরেডি খুবই কম। সো যত কম মেমোরি আপনি ইউজ করেন তত বেটার। আপনি যদি এল কল ইউজ করেন প্রত্যেকটা কোডের লাইনের জন্য লাগবে 2 বাইট, তখন 30 × 2 টোটাল কয় বাইট জায়গা লাগবে? মানে এটা হলো কোড লেখার জন্য, আপনি যে কোড লিখতেছেন এগুলো তো মেমোরিতে আছে। এল কল ইউজ করলে এই কোডের লাইনগুলো রাখতে জায়গা লাগে বেশি, এল কল ইউজ করলে এই কোডের লাইনগুলো মেমোরিতে রাখতে জায়গা লাগে কম। বুঝতে পারছেন? কারণ আপনি যে কোডের কমান্ডগুলো দিচ্ছেন দিন শেষে এগুলো সব বাইনারিতে কনভার্ট হয়। এল কলের জন্য 3 বাইট রাখতে হয়, এই কল দেওয়ার জন্য 2 বাইট জায়গা দিতে হয়। সো আপনার যদি মেমোরি শর্টেজ থাকে, মেমোরি আপনার অলরেডি অ্যাভেলেবল মেমোরি খুবই কম, সেক্ষেত্রে আপনি যদি এল কল দিয়ে কোডটা লেখেন ওই কোডের মেমোরি রিকোয়ারমেন্ট বেশি হয়ে যাবে, মানে জায়গা বেশি খাবে। এটা গেম 100 জিবি জায়গা খেয়ে ফেলছে অনেকে এরকম। বুঝতে পারছেন? বুঝতে পারেন না? এটা তাহলে ফাস্টার হবে। হ্যাঁ ফাস্টার হবে না এক্সিকিউশন, মানে কম যেহেতু রেঞ্জ দিতেছে না, ফাস্টার বলা যায় না। জাম্প করতেছেন মানে জাম্প করবে, অ্যাড্রেস মেমোরি অ্যাড্রেসে যেখানে আপনি জাম্প করতে বলেন সে জাম্প করতে পারবে, বাট এই জাম্প করাতে তো কম পরিমাণ জায়গা স্পেন্ড করতে হচ্ছে। এটা গেম ইস্যু দেন, এই এত জায়গা লাগে কিসের জন্য? জায়গাগুলো কাটে, কোডের লাইনগুলোতে স্পেস খেয়ে ফেলে। তারপর আপনি অনেক ইমেজ রাখেন, ভিডিও এগুলো রাখেন, তো স্পেসটা বেশি নেয় এই কল স্পেসটা কম নেয়, এইটাই আর কিছু না। বুঝতে পারছেন?
সো আপনার যদি রমের মধ্যে জায়গা কম থাকে তাহলে এই পদ ইউজ করলে বেটার, বাকি সব কিছু আগের মতো। এখন আছে রেজিস্টার অর্গানাইজেশন। তো রেজিস্টার ইউজ করা হয় মূলত স্টোর ইনফরমেশন স্টোর করার জন্য। মানে স্টোর কি হতে পারে, একটা ডাটার বাইট হতে পারে, যে ডাটাটা প্রসেস হবে বা প্রসেস হওয়ার জন্য রেডি আছে, অথবা কোনো একটা অ্যাড্রেসও হতে পারে যেটা কোনো ডাটাকে পয়েন্ট করে রাখছে, সেই ডাটাটাকে কি করতে হবে, রম থেকে বাইরে থেকে ফেচ করে আনতে হবে। তো রেজিস্টারের মধ্যে সরাসরি ডাটাও থাকতে পারে বা কোনো ডাটার অ্যাড্রেসও থাকতে পারে, দুটোই থাকতে পারে। তো 8051 এর মধ্যে মূলত দুই টাইপের রেজিস্টার আছে, একটা কেমন বলে জেনারেল পারপাস রেজিস্টার জিপিএস, আর একটা হলো স্পেসিফিক ফাংশন রেজিস্টার, সেটাকে সংক্ষেপে বলে এসএফআর। সো এই এসএফআর এর জন্য টোটাল 128 বাইট র্যাম বরাদ্দ করা, কারণ আমরা 128 বাইট ইউজ করি না, তার মধ্যে কয় বাইট ইউজ করি, 21 বাইট। কারণ আমার এসএফআর আছে টোটাল 21টা, সো আমার বাইট লাগতেছে কয়টা, 21টা। এই 21 বাইট মূলত 80 থেকে এফএফএস, এই 80 থেকে এফএফ পর্যন্ত তাকে দেওয়া আছে, সবগুলো আমরা ইউজ করি না। সো অনেক আনইউজ মেমোরি এখানে আমি রেখে দিয়েছি, চাইলে কোনো কাজে সেটা ইউজ করা যেতে পারে, বাট আমার লাগবে না, এটাই বলছে। আউট অফ দিস 120 মেমোরি লোকেশনস, যেটা রেঞ্জ হলো 80 থেকে 1 পর্যন্ত, অনলি কয়টা আমরা ইউজ করি, 21 লোকেশন আমরা ইউজ করি। এই 21 লোকেশন কিসের জন্য অ্যাসাইন করা দেওয়া হয়েছে, এসএফআর জন্য অ্যাসাইন করে দেওয়া হয়েছে। এখন এই এসএফআর গুলো লাগে এসএসসি নামে একটা রেজিস্টার আছে, যেটা ফুল মিনিং হলো অ্যাকুমুলেটর, যেমন আপনারা দেখছেন। বি এটাকে বেস বলে, এটাকে মূলত ইউজ করা এনভিটি কম্পিউটার চালানোর জন্য। তারপর ডিপিএল ডিপিএইচ সবগুলো আমরা দেখব। আইই মানে ইন্টারাপ্ট, ইন্টারাপ্ট কন্ট্রোল করবেন। আইপি মানে ইন্টারাপ্ট প্রায়োরিটি, আপনাদের কিন্তু ফার্স্ট ক্লাসে আমি পড়াইছিলাম টোটাল কয়টা ইন্টারাপ্ট দেওয়া যাবে, 5টা। তার মধ্যে আবার প্রায়োরিটি লেভেল সেট করা যায়, প্রায়োরিটি লেভেল সেট করা যায় 2টা। তো ওইগুলোই এই রেজিস্টারগুলো দিয়ে করা হয়। আমরা 4টা ইনপুট আউটপুট পোর্ট আছে, P0 P1 P2 P3। তারপরে পাওয়ার কন্ট্রোল আছে একটা, Pcon বলে। প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড আছে, PSW। সিরিয়াল পোর্ট কন্ট্রোল SCON, সিরিয়াল পোর্ট ডাটা বাফার SBUF। স্ট্যাক পয়েন্টার SP, যেটা অলরেডি আপনারা দেখছেন। T মোড Tcon, টাইমার কাউন্টার মোড কন্ট্রোল, টাইমার কাউন্টার কন্ট্রোল। এখন এটাও কিন্তু বলছিলাম যে টাইমারও থাকে 2টা, কন্ট্রোল বা কাউন্টার থাকে 2টা। যে 2টা টাইমার থাকে, টাইমার 0, টাইমার 1। টাইমার 0 লো বাইট, এটা হলো TL0, টাইমার 0 হাই বাইট, এটা হলো TH0। টাইমার 1 এর লো বাইট হলো TL1, আর টাইমার 1 এর হাই বাইট হলো TH1। এল দিয়ে বুঝাচ্ছি লো, এল দিয়ে বুঝাচ্ছি হাই, 1 দিয়ে বুঝাচ্ছি টাইমার 1, আর 0 দিয়ে বুঝাচ্ছি টাইমার 0। এগুলো সব মানে মুখস্থ করতে হবে এরকম না, বাট কিছু কিছু জানতে হবে। স্লাইডে যেগুলো আছে ওগুলো জানলেই বলবেন এনাফ। এই স্লাইডটা লাগবে না, এটা আমি বাদ দিচ্ছি। অ্যাকুমুলেটর বা এ রেজিস্টার, এটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা রেজিস্টার। অলরেডি আপনারা মাইক্রোপ্রসেসর করে আসছেন, অনেক ইউজ করছেন, যোগ বিয়োগ গুণ ভাগ করতে অ্যাকুমুলেটর ইউজ করতে হয়। বা যখন কোনো রেজাল্ট পান, রেজাল্ট অটোমেটিক কোথায় আসে, অ্যাকুমুলেটরই কিন্তু আসে। তো এইটাই কিন্তু এখানে বলছে। তো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এসএফআর। এইটার অ্যাড্রেসটা হলো র্যামের ভিতরে E0H। এইগুলো মনে রাখার দরকার নেই অ্যাড্রেসগুলো। অ্যাকুমুলেটর কাজ হলো ডাটাকে হোল্ড করা, কিসের জন্য, আপনি যখন এল অপারেশন করবেন ওটার জন্য। এল ফুল মিনিং কি, এরিথমেটিক লজিক। আপনি কোনো ভ্যালু নিয়ে এরিথমেটিক রেজাল্ট চাচ্ছেন বা লজিক্যাল রেজাল্ট চাচ্ছেন, সেটাকে কোথায় রাখতে হবে, এই রেজিস্টারে রাখতে হবে। সো কিছু ব্যাপার এখানে বলছে, ফর এক্সাম্পল এরিথমেটিক অপারেশনের মধ্যে কি হতে পারে, এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এটসেট্রা। লজিক্যাল অপারেশন কি হতে পারে, এন্ড অর নট। অথবা ডাটা ট্রান্সফার অপারেশন, ডাটা ট্রান্সফার অপারেশন বলতে কি বোঝাচ্ছে, আপনার 8051 আর এক্সটার্নাল মেমোরির মধ্যে যে কমিউনিকেশনটা হবে, ওটার কাজে এই অ্যাকুমুলেটর দিয়ে করা হয়। অনেক কিছুই কিন্তু এক, মাইক্রোপ্রসেসর মাইক্রোকন্ট্রোলার কিন্তু অনেক কিছুই সেম, মানে একই সময়ের টেকনোলজিরা। তারপর আসলে বি রেজিস্টার। বি রেজিস্টার মূলত এই এসএসসির সাথে একসাথেই কাজ করে, স্পেশালি যখন আপনি মাল্টিপ্লিকেশন করতেছেন তখন ডিভিশন করতেছেন। তো আপনি যদি গুণ করতে চান বা ভাগ করতে চান,
যে ভ্যালুগুলো গুণ করবেন বা যে ভ্যালুগুলো ভাগ করবেন সেই ভ্যালুগুলোকে এসএসসি তে রাখতে হবে এবং এর সাথে বিতে রাখতে হবে। ফর এক্সাম্পল, আপনি যদি মাল্টিপ্লাই করতে চান, দুইটা ভ্যালু মাল্টিপ্লাই করবেন, একটাকে রাখতে হবে এসএসসি তে আর একটাকে রাখতে হবে বিতে। ঠিক আছে? তো এখন মাল্টিপ্লাই কোথায় রাখবেন, মাল্টিপ্লিকেশন কোথায় রাখবেন, এর কোনো নিয়ম নেই, যেখানে ইচ্ছা রাখতে পারেন। গুণ্য গুণক কোথায় রাখবেন ডাজন্ট ম্যাটার, বাট দুইটার একটাকে রাখতে হবে এসএসসি তে আর একটাকে রাখতে হবে বি রেজিস্টারে। আপনি যখন দুইটা সংখ্যা গুণ করেন, গুণফল কিন্তু বড় হয়। 4 4 কত? 16। 4ও কিন্তু একটা 8 বিটের নাম্বার, 4ও কিন্তু একটা 8 বিটের নাম্বার, বাট তাদের গুণফল কিন্তু 8 বিটে নাই। কয় বিটে চলে গেছে? 16 বিটে। তো যখন আপনি মাল্টিপ্লাই করতেছেন, আপনার বাইট রিকোয়ারমেন্ট বাড়বে। দুইটা 8 বিট গুণ করলে গুণফলটা রাখতে হবে কয় বাইট লাগবে? 16 দুইটা বাইট লাগবে। 8 বিটে দুইটা সংখ্যা গুণ করলে রেজাল্টটা রাখতে হবে 16 বিটে। ওই 16 বিটের মধ্যে হায়ার বাইটটা কোথায় থাকবে? ডিজিটাল। লোয়ার বাইটটা কোথায় থাকবে? এসএসসি তে। বুঝতে পারছেন? আপনি যখন গুণ করতেছেন, মনে করেন আপনি 5 দুগুণে 10 করবেন, এসএসসি এর মধ্যে আপনি রাখছেন 5k, বি এর মধ্যে রাখছেন 2k। যখন গুণটা করছেন, গুণফল কোথায় পাচ্ছেন? এসএসসি আর বি এর মধ্যে সেট হয়েছে। হায়ার বাইটটা গেছে বি এর মধ্যে আর লোয়ার বাইটটা গেছে এসএসসি এর মধ্যে। যখন আপনি ডিভিশন করতেছেন, তখন বি এর মধ্যে কাকে রাখতে হবে? ভাজক, ডিভিশনটা রাখতে হবে। এবং যখন ভাগটা করে ফেলবেন, একটা ভাগফল আসবে আর একটা ভাগশেষ আসবে। ভাগফলটা গিয়ে বসে এসএসসি তে, আর ভাগশেষটা গিয়ে বসে বি রেজিস্টারে গিয়ে। It can be also used as a general, আমি এটাকে জেনারেল মডেল হিসেবে ইউজ করতে পারেন। আপনি ইচ্ছা মতো কোনো কাজে টেম্পোরারি কোনো ডাটা রাখতে চান না কিছু, আপনি নিজের কাজে ইউজ করতে পারবেন। বাট এইসব কাজে আপনাকে অবশ্যই ইউজ করতে হবে। মানে বিয়ে কোনো অল্টারনেটিভ নাই। গুণ বা ভাগ করতে চাচ্ছেন, অবশ্যই বি রেজিস্টারকে এসএসসির সাথে আপনাকে ব্যবহার করতেই হবে। তারপর আসি ডাটা পয়েন্টার, ডিপিটিআর। এটাকে আমাদের এইভাবে ভাগ করা যায়, একটা হলো হাই বাইটের জন্য আর একটা হলো লো বাইটের জন্য। ডাটা পয়েন্টার হলো একটা 16 বিটের রেজিস্টার, বাট এটা একটা কি করা হয়েছে, এই ডিপিএল আর ডিপিএইচ এটাকে কম্বাইন করে বানানো হয়েছে। তো এটাকে ছাড়া আপনি একটা সিঙ্গেল 16 বিট রেজিস্টার হিসেবে ইউজ করতে পারেন, অথবা দুইটা আলাদা আলাদা 8 বিট রেজিস্টার হিসেবে ইউজ করতে পারেন। মানে আপনি চাইলে 8 বিট আলাদা আলাদা করে ইউজ করতে পারেন, অথবা দুটোকে মিলায় 16 বিট হিসেবেও ইউজ করতে পারেন। এই ডিপিটারের নিজস্ব কোনো ফিজিক্যাল মেমরি নাই বা কোনো অ্যাড্রেস নাই, বাট ডিপিটার একটা অ্যাড্রেস আছে, সেটা হলো 82H, আর ডিপিটার একটা অ্যাড্রেস আছে, সেটা হলো 83H। এই ডিপিটারটা ইউজ করা হয় মূলত এক্সটার্নাল মেমরিকে অ্যাড্রেস করার জন্য। মানে এক্সটার্নাল মেমরি সাইজ কত হয়? 64 কিলো না? এই জন্য আপনার কয় বিট লাগবে? 16 বিট লাগবে। অ্যাড্রেসের রেঞ্জ হলো এখন 0 থেকে কত পর্যন্ত? 64,000 পর্যন্ত। সো আপনার কোনো উপরের কোনো অ্যাড্রেসকে অ্যাক্সেস করতে হলে আপনাকে অনেক বড় একটা অ্যাড্রেস দিতে হবে। সেটার জন্য দুটোকে মিলে আমরা কী বানাই? 16 বিট বানাই। আর আপনি এমন একটা অ্যাড্রেসকে অ্যাক্সেস করতে চাচ্ছেন যেটা কত উপরে না, নিচেই আছে, তখন কিন্তু আপনার আর দুটোকে মিলানোর দরকার নাই, ডিপি দিলেই কিন্তু সেটা আপনি পেয়ে যাবেন। আপনি যে অ্যাড্রেসটা অ্যাক্সেস করতে চাচ্ছেন সেটা যদি 8 বিটের মধ্যেই থাকে, তখন কিন্তু ডিপিএইচ লাগবে না, ডিপিএল দিয়ে সেই অ্যাড্রেস আপনি যেতে পারবেন। ডিপিএল ডিপিএইচ কখন মার্জ করতে হবে? আপনি অনেক দূরের কোনো অ্যাড্রেস থেকে কিছু একটা করতে যাচ্ছেন, যে অ্যাড্রেসটা 8 বিট দিয়ে প্রকাশ করা সম্ভব না। বুঝতে পারছেন? তো এটা জাস্ট ফিগার দেওয়া হয়েছে, একটা হলো ডিপিএল, একটা হলো ডিপিএইচ, দুটোকে কম্বাইন করে আমরা কি পাচ্ছি? ডিপিটিআর। টোটাল কত বিট হচ্ছে এটা? 16 বিট। স্ট্যাক পয়েন্টার, এটা অলরেডি আপনারা জানেন, আমার বোঝানোর কিছুই নাই। এটা আমরা স্ট্যাক হ্যান্ডেল করি, যখন স্ট্যাকের মধ্যে কিছু পুশ করি, স্পিড ভ্যালু এক এক করে বাড়ে, পপ করলে স্পিড ভ্যালু এক এক করে কমে। স্পিড ইনিশিয়ালি কত সেকেন্ড থাকে? 7। যখন কোনো কিছু একটা পুশ করেন তখন স্পিড ভ্যালু হয় 8, যতই পুশ করতে থাকবেন এক এক করে বাড়তে থাকবে। এরপর আসি আইও পোর্ট রেজিস্টার। টোটাল হচ্ছে 4টা, P0, P1, P2, P3।
প্রত্যেকটা 8 বিট করে করে, তো টোটাল কত বিট আসে এখানে? 32। তো আরডিনো ইউজ করছেন না, অনেকগুলো পিন থাকে না যেখানে আপনারা ইয়ে দেন তার দেন, তো ওরকম কয়টা পিন আছে এখানে? 32টা। 32টা প্রতি 8টাকে নিয়ে একটা একটা করে পোর্ট বলে। 8টা পিন নিয়ে P0, 8টা পিন নিয়ে P1, 8টা পিন নিয়ে P2 এবং 8টা পিন নিয়ে P3। এটাই বলছে এখানে প্রত্যেকটা পোর্ট বাই ডিরেকশনাল, এগুলোকে ইনপুট হিসেবে ইউজ করা যাবে আবার আউটপুট হিসেবেও ইউজ করা যাবে। এই প্রত্যেকটা পোর্টের সাথে একটা করে রেজিস্টার থাকে। সো প্রত্যেকটা রেজিস্টার কয় বিট করে করে? 8 বিট করে করে। P0 যে 8টা পিন, তার জন্য একটা রেজিস্টার অ্যাসাইন করা, ওইটাকে আমরা P0 বলি। P1 এ যে 8টা পিন আছে ওইখানে একটা রেজিস্টার অ্যাসাইন করা, ওই রেজিস্টার আমরা কি বলতেছি? P1। এখানে অ্যাড্রেস দেওয়া আছে, অ্যাড্রেস এগুলো করতে হবে না, মানে মুখস্থ মনে রাখার দরকার নেই। এই পোর্টগুলো একই সাথে বিট অ্যাড্রেসেবল এবং মানে একটা করে বাইট ধরে ধরে ভ্যালু দিতে পারবেন অথবা বিট ধরে ধরেও ভ্যালু আপনি বসাতে পারবেন। বিট ধরে ধরে আপনি পার্টিকুলার বিট 0 করতে পারবেন অথবা পার্টিকুলার বিটকে আপনি 1 করতে পারবেন। তো কোনো একটা বিটকে যদি আপনি সেট করেন, মানে তার মধ্যে যদি 1 বসান, তখন ওই পোর্ট পিনটা কি হিসেবে কাজ করে? ইনপুট পিন হিসেবে কাজ করে। আর যদি আপনি ক্লিয়ার করেন বা 0 সেট করেন, তখন সেটা কি হিসেবে ক্রিয়েট করে? আউটপুট। আমি আপনাকে কোড বলে দিই। আমরা যখন কোনো বিটকে সেট করি, এটা কমান্ডটা কি? সেট বি, বা আপনার স্পেসে লিখলে সেট বি। এখন আপনি সিলেক্ট করছেন পোর্ট 0। পোর্ট 0 এর 0 নাম্বার পিনটাকে আপনি কি করছেন? সেট করছেন। তার মানে এই 0 নাম্বার পিনে কি বসাইছেন? 1 বসাইছেন। তার মানে এই পিনটা এখন কি হিসেবে কাজ করবে? ইনপুট পিন হিসেবে কাজ করবে। অন্য কোনো ডিভাইস বা অন্য কোনো সেন্সর থেকে সে সিগন্যাল ইনপুট দিতে পারবে। আপনি যদি সিএলআর দেখেন, সিএলআর মানে কি করা? ক্লিয়ার করা। P0 মানে P0 পোর্টের এই 0 নাম্বার পিনটাকে আপনি কি করতেছেন? ক্লিয়ার করতেছেন। তখন সেটা কি হিসেবে কাজ করবে? আউটপুট হিসেবে কাজ করবে। এটা সেফ সাইডে বিট হয়েছে। এটাই লাস্ট টপিক। তারপরে ক্লাস শেষ। অনেক পড়াচ্ছি, আমারও না লাগে না পড়াইতে। সবই থিওরি। আমি কোর্সটা নিতে চাই না, তাই না স্যার? কিছু আমি ইন্টারেক্ট করে পড়াই, রিল্যাক্স নিয়ে পড়াই, গল্পগুলো পড়াই, বাট এই কোর্সে এগুলো পড়া যায় না, মানে কিচ্ছু আলাদা না। এত কিছু পড়াইতে হয়, মানে এটা হলো লেকচার 5 পার্ট 1, আর একটা স্লাইড আছে পার্ট 2। কোনো কি ম্যাথই নাই স্যার? তো থিওরি কয়টা লেকচার? এখন এরকম আরো 3-4টা লেকচার মিলে আছে। এখন সমস্যাটা কোথায় হয়েছে আমি আপনাকে বলি। এটা তো একটা 3 ক্রেডিটের থিওরি কোর্স। টেকনিক্যালি সপ্তাহে ক্লাস হওয়ার কথা কয়টা? 3টা সপ্তাহে। এটা কিন্তু নিয়ম। 3 ক্রেডিটের একটা থিওরি মানে ওটা ক্লাস হবে সপ্তাহে 3টা। প্রত্যেকটা ক্লাস ধরেন 45 থেকে 50 মিনিট। ওই 3টা ক্লাসে কয়টা ক্লাস বানানো হয়েছে? 2টা। 1 ঘন্টা 20, 1 ঘন্টা 20। 1 ঘন্টা জিনিস প্র্যাকটিক্যালিও পসিবল না, ফিজিক্যালিও পসিবল না। 1 ঘন্টা যে টানা 20 পড়াবে, এই যদি 1 ঘন্টাই পড়াই, তাও দেখেন কি অবস্থা হয়। মানে যে টপিকটা আপনাদের 3টা ক্লাসে পড়ানোর কথা, ওই জিনিসটা আপনাকে জোর করে গিলাইতে হচ্ছে কয়টা ক্লাসে? 2 ক্লাসে। কেন করতেছে ভার্সিটি এটা? এটার জন্য। কারণ সপ্তাহে 3টে ক্লাস বরাদ্দ না দিয়ে 2টা ক্লাস বরাদ্দ দিচ্ছে। বেশি সেকশন আপনি আনতে পারবেন, বেশি সেকশন আনতে পারবেন। তেমন ধীরে ধীরে এটা সব প্রাইভেট নিয়ে করতেছে। মানে একজন একটু খেলা দেখায়, বাকিরা ওই খেলা শুরু করে। মানে এটা রিয়েলিটি। মানে আমি লাস্ট কয়েক সেমিস্টার ধরে আমি পড়াই চলে যাচ্ছি না, টানা পড়াই। সেটা নিতে পারেন, আমি জানি। আপনাদের জায়গায় থাকলে আমি নিতে পারতাম না, পসিবল না। কোনায় বসে গান শুনতাম, আমি করতে দিল। আমি ইউনিভার্সিটিতে যত পড়ালেখা করছি, অলমোস্ট 90% সেলফ। মানে ক্লাসে কি পড়েছে আমি খুব একটা মনোযোগ দিতাম না, আর বাসায় খুব সিরিয়াস একটা পড়ালেখা। কাইন্ড অফ নিজে করে ডিগ্রি নিয়ে বেরোচ্ছে, ধরতে পারে। এটা আমার জন্য ওয়ার্কআউট করছে। আমি ওভাবে খেলতে পারছি। সবাই যে খেলতে পারবে এরকম তো না, তাই না? এটা খুবই বিরক্তিকর, এগুলো খুবই থিওরিটিক্যাল মার্ক আছে। এগুলো পড়ানোটাও টাফ, বুঝছেন? কিছু করার নেই। আপনারা কোর্স দিয়েছেন, আমাকে কোর্স দেওয়া হয়েছে। আচ্ছা, পিএসডব্লিউ এটা ইজি। এটা একটা 8 বিটের রেজিস্টার, বাট 8 বিট ইউজ করা হয় না, অনলি 6 বিট ইউজ করা হয়।
6 বিটের মধ্যে 4 বিট হলো ক্যারি, অক্সিলারি ক্যারি, প্যারিটি আর একটা ওভারফ্লো। ফ্ল্যাগ রেজিস্টার কোশ্চেন মনে আছে? ক্যারি ফ্ল্যাগ, ওভারফ্লো ফ্ল্যাগ, ওইটাই। আবার দুইটা রেজিস্টার আছে, PSW3, PSW4, এটা আমরা ঠিকানা ইউজ করি ব্যাংক সিলেক্ট করার জন্য, ব্যাংক 0, ব্যাংক 1, ব্যাংক 2, ব্যাংক 3। সো রেজিস্টারটা 8 বিটের, বাট ইউজ করতেছি 6 বিট। 6 বিটের মধ্যে 2 বিট ইউজ করি ব্যাংক সিলেক্ট করার জন্য, বাকি 4 বিট হলো ক্যারি ফ্ল্যাগ, অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ, প্যারিটি ফ্ল্যাগ এবং সকাল একটা ওভারফ্লো ফ্ল্যাগ। দুটা বিট ইউজার ডিফাইনেবল, আপনি চাইলে কোনো কাজে ইউজ করতে পারেন, না ইউজ করতে পারেন। বাবা বসে গেছে একদম করলে করে দাও, আর থাকবে না, না থাক না, করে দাও স্যার মাথা ধরছে। শেষ সমস্যা, একটু কষ্ট করে হয়ে যাবে। তো এটা হলো পজিশন, 8টা বিট আছে 0 থেকে 7 পর্যন্ত। 0 নম্বর বিট হলো প্যারিটির জন্য, 2 নম্বর বিট হলো ওভারফ্লোর জন্য। এটা হলো RS1 RS0 মনে আছে কোথায় পড়ছিলাম এটা? ব্যাংক সিলেকশনের সময় 0001 1011 ছিল কিন্তু। তারপরে 5 নাম্বার হলো FOMAN, এটা ইউজার ডিফাইন হবে, আপনি ডিফাইন করতে পারবেন। 6 নাম্বারটা হলো AC, অক্সিলারি ক্যারি, 7 নাম্বারটা হলো ক্যারি। এখন কখন কোনটা ট্রিগার হবে বা কি হবে? তো দেখেন মাঝখানে 1 নাম্বার আর 5 নাম্বার কি বলা হয়েছে? অ্যাভেলেবল টু দ্য ইউজার ফর জেনারেল পারপাস। আপনি আপনার কাজে কোনো কিছু এখানে রাখতে পারেন, ইউজ করলে করবেন, না করলে নাই। সো এখানে RS1 RS0 টা আবার দেওয়া হয়েছে, 00 রাখছেন মানে রেজিস্টারিং 0 সিলেক্ট হবে, 01 দিচ্ছেন মানে 1 সিলেক্ট হবে, 10 দিচ্ছেন মানে ব্যাংক 2, 11 দিচ্ছেন মানে ব্যাংক 3। বাকিগুলো তো অলরেডি বলে গেলাম। ক্যারি ফ্ল্যাগ বলতে কি বোঝাচ্ছে? আপনি 8 বিটের দুটো সংখ্যা যোগ করছেন, মনে করেন এটাও 8 বিটের সংখ্যা, এটাও 8 বিটের সংখ্যা, যোগ করার সময় এর লাস্ট বিটের যখন যোগ করেন এখান থেকে যদি কোনো ক্যারি আউট বের হয় সেটাকে আমরা পরে 9 নাম্বার বিট হিসেবে দিয়ে দিই না? এই ঘটনাটা ঘটতেছে মানে আপনার ক্যারি বের হয়েছে, তখন এই ক্যারি ফ্ল্যাগের ভ্যালু কত সেট হবে? 1 সেট হবে, আদারওয়াইজ ক্যারি ফ্ল্যাগের ভ্যালু কত হবে? 0। আপনি চাইলে মেনুতে চেক করতে পারবেন, সেট বিসি মানে এই ক্যারি ফ্ল্যাগ কত সেট হবে? 1 সেট হবে। ক্লিয়ার সি লিখতেছেন মানে ক্যারি ফ্ল্যাগের ভ্যালু কত সেট হবে? 0 সেট হবে। অক্সিলারি ক্যারি এটা ইন্টারেস্টিং। ধরেন আপনি 8 বিটের সংখ্যা যোগ করতেছেন, সংখ্যা দুটো হইল 100 1 1010, আর একটা ধরেন এরকম 0011 হ্যাঁ 1100 এরকম কিছু একটা। আমি কিন্তু 4 বিট ভাগ করে করে দেখছি। 00 যোগ করলে 0, 10 যোগ করলে 1, 01 যোগ করলে 1, 11 যোগ করলে কত? 0। এখান থেকে একটা ক্যারি বের হচ্ছে না? আপনি যখন এরকম কোনো যোগ করতেছেন বা বিয়োগ করতেছেন, এই 4 বিটের প্রশ্ন থেকে যদি কোনো ক্যারি বের হয়ে বাম পাশে যায় তখন সেটাকে বলা হয় অক্সিলারি ক্যারি। D0 D1 D2 D3, D3 থেকে যদি কোনো ক্যারি D4 এ যায় তখন বলা হয় সেটাকে অক্সিলারি ক্যারি। এটাই কিন্তু বলছে, if there is a carry from D3 to D4 during add or sub operation, তখন এই ক্যারি বিটের ভ্যালু কত সেট হয়? 1, আদারওয়াইজ কত? 0। মনে করেন এখানে 1 না, এখানে কি ছিল? 00 000, এখান থেকে এখানে কি কোনো ক্যারি আছে? তখন এটার ভ্যালু কত হবে? 0 হবে। তো 8 বিট যোগ করতেছেন, সেটাকে 4 বিট ধরে ভাগ করেন, এই ডান পাশে 4 বিটের পোর্শন থেকে যদি কোনো ক্যারি বের হয় বাম পাশে তখন এসির ভ্যালু হবে 1, আদারওয়াইজ এসির ভ্যালু হবে 0। প্যারিটি, আপনি যোগ বিয়োগ করছেন বা গুণ ভাগ করছেন, কিছু একটা করছেন, কিছু একটা করার ফলে অ্যাকোমোডেটর রেজিস্টারের কোনো একটা ভ্যালু আছে, একটা বাইনারি ভ্যালু আছে। ওই বাইনারি ভ্যালুর মধ্যে যদি জোড় সংখ্যক 1 থাকে তখন প্যারিটি ভ্যালু হয় 0, আর বিজোড় সংখ্যক 1 থাকলে প্যারিটি ভ্যালু সেট হয় 1। ওভারফ্লো ফ্ল্যাগ, ওভারফ্লো ফ্ল্যাগের কাইন্ডলি একটু ট্রিকি। এটা মূলত আসলে যখন আপনি সাইন নাম্বার নিয়ে কিছু করতেছেন, সাইন নাম্বার মানে বলতে কি বোঝাচ্ছে? আপনারা ওয়ান্স কমপ্লিমেন্ট চুজ করে এগুলো করছিলেন, 8 বিটের যে সংখ্যা একদম লাস্টের বিটটাকে, ধরেন এটা 8 বিটের একটা সংখ্যা,
এই লাস্টের বিটটাকে কিসের জন্য ফিক্স করা হয়? সাইন বোঝানোর জন্য। এটা 0 দিয়ে শুরু হয়েছে মানে সংখ্যাটা পজিটিভ, 1 দিয়ে শুরু হয়েছে মানে সংখ্যাটা আপনি মনে মনে চিন্তা করেন 0 1 1 1 1 1 1 1 এটা হলো সবচেয়ে বড় পসিবল পজিটিভ সংখ্যা, এটার ভ্যালু হলো 127। আর 1 0 0 0 0 0 0 0 এটা মানে হলো সবচেয়ে ছোট পসিবল নেগেটিভ সংখ্যা, এটার ভ্যালু আসে -128 -128। এখন আপনি চিন্তা করেন, আপনি 127 এর ভ্যালুটাকে নেন, 127 এর বাইনারি কি হবে? 1 2 3 4 5 6 7 8। এটার সাথে আমি +1 করতে চাচ্ছি, +1 এর বাইনারি কি হবে? 0 1 1 1 সরি 0 0 0 0 0 0 1। এটা করতে চাচ্ছেন, আমরা বাইনারিতে যোগটা করে ফেলি। 1 + 1 করলে কি হবে? 0 হাতে 1 + 1 0 হাতে 1 + 1 0 0 1 1 + 1 0 হাতে 0 হাতে 1 0 হাতে 1 0 হাতে 1 এখানে আসবে। এটা কার বাইনারি বলুন তো? অ্যাকচুয়ালি রেজাল্ট কি আসা ছিল? এখনই ওভারফ্লো একটা ট্রিগার হবে এইসব কেসে। মানে আপনি দুটো সংখ্যা যোগ করতেছেন বা বিয়োগ করতেছেন, আর রেজাল্টটা এই রেঞ্জের মধ্যে পড়ে নেই। রেজাল্টটা পজিটিভ 128 থেকে নেগেটিভ 128 এর মধ্যে থাকতে হবে। এটা যদি ক্রস করে যায় তখন এখানে উল্টাপাল্টা রেজাল্ট হবে। দুটো পজিটিভ সংখ্যা যোগ করছেন বা রেজাল্টটা কি আসছে না, বা দুটো নেগেটিভ সংখ্যা যোগ করলে রেজাল্ট পেয়ে যাবেন কি পজিটিভ। এই ধরনের কাহিনী হয়েছে মানে আপনার ওভারফ্লো ফ্ল্যাগ তখন কি হবে? 1 সেট হবে। আদারওয়াইজ ওই ফাইল মধ্যে কত থাকবে? 0। বুঝতে পারছেন? তো কিছু ম্যাথ দেওয়া হয়েছে, খুব ইজি ম্যাথ। মানে একটা কোড দেওয়া হয়েছে, এর মধ্যে রাখছেন 38H এন্ড এই 38 এর সাথে কত যোগ করতেছেন? 2H। এই দুটোকে কি করা হয়েছে এখানে? বাইনারিতে নেওয়া হয়েছে, যোগ করা হয়েছে, যোগ করে আপনাকে বের করতে হবে CY এর ভ্যালু কত, BC এর ভ্যালু কত, P এর ভ্যালু কত। তো আমরা যোগটা করি, 0 1 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1, 1 1 যোগ করলে কত হবে? 0 হাতে 1। আবার 1 1 যোগ করলে 0 হাতের 1। 1 1 যোগ করলে 0 হওয়ার কথা, বাট হাতের একটা বলবে। এখান থেকে আবার একটা হাতের 1 বের হবে। তো 0 1 1 0 0 যোগ করলে কত? এখন দেখেন এখান থেকে কোনো ক্যারি রেখেছে না, তার মানে CY এর ভ্যালু হবে 0। এখন আপনি চিন্তা করেন এই 4 বিট থেকে কিন্তু একটা ক্যারি বের হয়, বাম পাশে গেছে, তাহলে এসি এর ভ্যালু কত সেট হবে? 1। কারণ যে আনসারটা পাশে এখানে 1 কাউন্ট করে, কয়টা 1 আছে? 1 2 3 4 5, 5টা 1 আছে, তখন P এর ভ্যালু কত সেট হবে? 1। কারণ 5 একটা বিজোড় সংখ্যা, এখানে যদি জোড় সংখ্যা 1 থাকতো তাহলে P এর ভ্যালু আসতো 0। ইজি ম্যাথ কিন্তু। এরকম আরো দুটো ম্যাথ দেওয়া হয়েছে, ওগুলো বাসায় করবেন, সলিউশন আমি দিয়ে দিচ্ছি। বুঝতে পারছেন? জি স্যার, এতটুকুই। থ্যাংক ইউ অনেক স্যার। পড়াইছি।